যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রজার খলিলকে বলা হয়েছে যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠান করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি চালু করে নির্বাচন করা দরকার। এই কারণে বাংলাদেশে যে নতুন চার্জ ডে অ্যাফেয়ার্স গিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে, তিনি আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করবেন। মনে করা হচ্ছে গত 5 জানুয়ারি তারিখে ইউনুস আলী আখন্দ, যিনি মামলাটা করেছেন, আদালতে একটি রিট করেছেন এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচন করতে পারে না, তাদের বৈধতা নেই, এবং এই নির্বাচন চ্যালেঞ্জ করে, এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট হয়েছে, সেই রিটের শুনানি শুরু হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে চতুর্দিকে যেসব কথা শোনা যাচ্ছে, এ মাসের জানুয়ারির 20-21 তারিখের মধ্যেই জানা যাবে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্ত হচ্ছে কিনা। তাতে আগামী 1 সপ্তাহ রাজনীতির অনেক পরিবর্তন ঘটতে পারে। আমি আবারও বলছি, ঘটতে পারে, সম্ভাবনা আছে। কেউ এটাকে নিশ্চিতভাবে নেবেন না যে খান শওকত বলছে এটাই ঘটবে, তা কিন্তু না। আমরা বলছি রাজনৈতিক বিশ্লেষণ, বিভিন্ন জনের কাছ থেকে আমরা যেসব তথ্য পাচ্ছি, যেসব উপাত্ত পাচ্ছি, যেসব ইনফরমেশন পাচ্ছি, যে সম্ভাবনা পাচ্ছি, সেগুলোর আলোকে বলছি। তো সেই সব আলোকে বলা হচ্ছে যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই এই নির্বাচনটা যেন হয়, সেই সিদ্ধান্ত হবে, এবং সেটা হলে ডক্টর ইউনূসকে বাদ দেওয়া হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ সাবেক বিচারপতি অথবা তার আগের সাবেক বিচারপতি অথবা অর্থনীতিবিদ সোবহান রহমান, সাবেক বিচারপতি, যদি না হয় তাহলে সোবহান রহমান, অথবা সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, অথবা শাহরিয়ার কবির, এরকম বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা পদে তারা আসতে পারেন, এবং নতুন করে উপদেষ্টা পরিষদ গঠিত হতে পারে, এবং জানা যাচ্ছে খলিলুর রহমান একই পদে উপদেষ্টা রয়ে যেতে পারেন। এটা আমেরিকা নাকি সম্মতি আছে। কথাগুলো কতটুকু সত্য, কতটুকু ভুল, বা কতটুকু মিথ্যা, বা কি ঘটতে পারে বা পারে না, এটা জানার জন্য আরো কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় দেশবাসী, এদেশটা আমার আপনার সবার, আর কোনো মায়ের কোল খালি হোক আমরা চাই না। গণতন্ত্র এখানে স্থবির হয়ে মুখ থুবড়ে পড়ুক আমরা তা চাই না। দেশের মানুষই সিদ্ধান্ত নিক তারা কাকে ভোট দিবে, কারা সরকার গঠন করবে, কাদেরকে তারা বাদ দিবে রাজনীতি থেকে। এটা দেশের মানুষের চয়েস। আসুন আমরা গণতন্ত্রের প্র্যাকটিস যেন ধ্বংস না হয় সেই জায়গায় কাজ করি। আমি আমার দল করি, আপনি আপনার দল করবেন, এটা নাগরিক অধিকার, কিন্তু আমরা দেশটাকে রক্ষা করতে হবে। বাংলাদেশে এখন দুটো ট্যাগ দিয়ে মানুষকে সহজেই পিটিয়ে মেরে ফেলা যায়। একটা হলো ধর্ম অবমাননার ট্যাগ দিয়ে, আর একটা হলো ফ্যাসিস্টের দোসর, আওয়ামী লীগের দোসর। তো এগুলো আসলে হয় কি, এভাবে যখন কোনো সমাজ পরিচালিত হয়, কোনো দেশ পরিচালিত হয়, ওই দেশ আর আন্তর্জাতিক মানসম্পন্ন দেশ থাকে না। যেখানে মানবাধিকার থাকে না, যেখানে সুবিচার থাকে না, সেখানে কিছুই চলে না। যাই হোক, এই বিষয়টা এখন আপনারা দেখবেন। এর ভিতরে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। যতদূর জানা যায়, আওয়ামী লীগ জন্মের পর থেকে 13 বার নির্বাচনে অংশ নিয়েছে এবং 9 বার সরকারের সাথে তারা গঠন করেছে, সরকার ছিল। এখন আওয়ামী লীগের জন্ম থেকে এই দলটি হলো নির্বাচন এবং গণতন্ত্রের দল। এই দলকে বাদ দিয়ে বাংলাদেশে 2 বার নির্বাচন হয়েছে। একটি হলো 88 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের সময়, আর একটি হলো 96 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়। তো 88 সালের নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে হয়েছিল। সেই নির্বাচনের ফলে সরকার 5 বছরের জায়গায় 2 বছর পর পড়ে যায়, 2 বছরের বেশি স্থায়ী হয়নি। আর 96 সালে 15 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সরকার চলেছিল মাত্র 2 সপ্তাহ, 15 দিন। তো এখন এই আসন্ন নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করছে এই সরকার। সেটা হলো কোনো ব্যক্তি, আওয়ামী লীগে কয়েক কোটি মানুষ আছে, এর ভিতরে হতে পারে 200-300 মানুষ অপরাধ করছে, সেই 200-300 মানুষকেই বিচারের আওতায় আনা হোক, তাদের অপরাধ প্রমাণ হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক। এই কথা সারা বিশ্বের সবাই বলবে, যদি অপরাধী কেউ হয় তার শাস্তি হোক। কিন্তু বাকি যে মানুষগুলো, তারা নিরপরাধ। সংবিধান আসেন গঠনতন্ত্র, দলের গঠনতন্ত্র, এটা কোনো সন্ত্রাসী সংগঠন না। বাংলাদেশে সাংবিধানিক আইন আসেন, সেই অনুযায়ী এই দল নিবন্ধিত একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। এই দলের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা অর্জন হয়েছে। এই দল ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এই দল প্রতিটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এই দলকে আপনি বাদ দিয়ে নির্বাচন করবেন, আর সেই নির্বাচনে
আপনার কি পরিমাণ লোক আনতে পারবেন বা লোকজন আসবে তা আপনারা বুঝতে পারছেন। সকল জরিপ বলছে 20% বেশি লোক এখানে উপস্থিত হবে না, প্রায় 80% লোকই অনুপস্থিত থাকবে এই নির্বাচনে। তাহলে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা কোথায় যে দাঁড়াবে? এর মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কেন? জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। সরকার যখন বাদ দিচ্ছে না, তখন বগুড়ার বগুড়ার জাতীয় পার্টি অফিস পিটিয়ে দখল করে নিয়েছে জুলাই যোদ্ধারা। তারা জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবে না। তা এভাবে কি কোনো নির্বাচন হয়? দেশের আইন ঠিক করবে কারা নির্বাচন করবে বা করবে না। এখন আইনগতভাবে জাতীয় পার্টি তারা নির্বাচনে এসছে, তাদের প্রার্থিতা দিয়েছে, বৈধতা পেয়েছে, এখন তারা তাদের নির্বাচনী প্রচারণা করবে। কিন্তু এই জুলাই যোদ্ধারা বা এদের যে সহযোগী সংগঠনগুলো বা এদের উপরে যেসব সমর্থিত দলগুলো আছে, এনসিপি বা জামাত বা বিএনপি বা ইত্যাদি শিবির, এরা যদি জাপাকে মাঠে নামতে না দেয়, তাদের অফিস আদালত দখল করে, তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেয়, এবং জাপাকে যারা ভোট দিবে তারা যদি ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে সেই নির্বাচন কিসের নির্বাচন, কেমন নির্বাচন? এর মধ্যে জাতীয় পার্টির নির্বাচন থেকে যেন বাদ দেওয়া হয়, এই জন্য বারবার হুমকি এসছে, বিভিন্ন জায়গায় রাস্তা দখল টখল এগুলো হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ভোটাররা পড়েছেন মহাবিপদে। বিভিন্ন পার্টি থেকে, বিশেষ করে বিএনপি এবং জামাত, এই দুটো দল থেকে তো ওপেনলি হিন্দু এলাকায় যে ভাষণ দেওয়া হচ্ছে, যদি ধানের শীষে ভোট না দেন তাহলে হিন্দুদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আবার ওরা যে বলছে যদি দাঁড়িপাল্লায় ভোট না দেয় তাহলে হিন্দুদের পিঠের চামড়া থাকবে না। তো এভাবে কি কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে? এখন আপনারা জানেন যে রজার খলিল, মানে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তাকে ডেকে পাঠিয়েছিল আমেরিকা। এখান থেকে নিরাপত্তা মন্ত্রণালয় এখানে তাদের ডাকে এসেছিলেন তিনি, এবং 2 দিন মিটিং হয়েছে। মিটিং এর পর যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হলো, বাংলাদেশে এই আসন্ন নির্বাচনে ব্লাডশেড হবে, রক্তের গঙ্গা বইবে, এবং প্রচুর অবৈধ অস্ত্র মানুষের হাতে, যা মাঠে মাঠে মানুষের হাতে দেখা যাচ্ছে, অস্ত্র হাতে মানে মিছিল হচ্ছে, বিভিন্ন কিছু। আপনারা জানেন এই জুলাই আন্দোলনের সময় 3 শতাধিক থানার অস্ত্রাগার লুট হয়েছিল। তারপর বেশ অনেকগুলো কারারক্ষীদের অস্ত্র লুট হয়েছিল। তো তাছাড়াও বিভিন্নভাবে আপনার অস্ত্র আসছে বিভিন্নভাবে, মিয়ানমার দিয়ে বা ভারত দিয়ে, এরকম শোনা যাচ্ছে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি অস্ত্র আসছে, কয়েকবার তা ধরাও পড়েছে। এইসব মিলিয়ে যে হিসাবে মিলান, অবৈধ অস্ত্র এখন ঘরে ঘরে। এরকম জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের পরিবেশ হয় না এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা। গত 2 দিন থেকে বাংলাদেশের একটি বিশেষ নিউজকে বাংলাদেশের এক শ্রেণীর জোকার মাওলানারা খুব দম্ভের সহিত তার ইউটিউব পেজে এসে, ফেসবুক পেজে এসে প্রচার করছেন। তো এই খবরটি কি? খবরটি হচ্ছে যে সাম্প্রতিক বাংলাদেশের হাইকোর্ট একটি রিট পিটিশনের নিষ্পত্তি করেছেন। তো নিষ্পত্তি করা এই রিট পিটিশনটা আসলে কি? আপনারা জানেন, বাংলাদেশে 1962 এর আগে মুসলমান পুরুষদের জন্য একাধিক বিয়ে করার ক্ষেত্রে কোনো রকমের রেস্ট্রিকশন ছিল না। অর্থাৎ এক বউ আছে, চাইলে আপনি আরেকটি বিয়ে করে ফেলতে পারতেন। দেশে দেশে ঘুরে ঘুরে যারা বিবাহ পাগল, তারা দেশে দেশে ঘুরে ঘুরে, যারা নারীর লোলুপ, তারা দেশে দেশে ঘুরে ঘুরে একাধিক বিয়ে করতেন। 3টা 4টা 5টাও বিয়ে করতো। রংপুরের, ঢাকায়, চিটাগংয়ের, রাজশাহীতে যেখানে যেত সেখানেই একটা বিয়ে করে বসতো। তো এই অবস্থা দেখে এই সামরিক শাসক আইয়ুব খুব মর্মাহত হলেন। তিনি তখন 1962 সালের পারিবারিক অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করলেন। সেই অধ্যাদেশে, মুসলিম পারিবারিক অধ্যাদেশ, সেই অধ্যাদেশের সেকশন 6-এ একটি কথা রয়েছে যে কোনো মুসলিম পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, অর্থাৎ স্ত্রী থাকা অবস্থায় যদি আরেকবার বিয়ে করতে চায়, তাহলে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে। আর প্রথম স্ত্রী যদি পারমিশন না দেয়, সেই ক্ষেত্রে একটি সালিসি কমিশন হবে। সেই সালিসি কাউন্সিল যদি পারমিশন দেয় তাহলে দ্বিতীয় বিয়ে করা যাবে, তা না হলে করা যাবে না। এখন এই সালিসি কাউন্সিল শুধু স্ত্রীর পারমিশন, সালিসি কাউন্সিল নয়। এটা কেন? অর্থাৎ
স্ত্রীর পারমিশনকে পাশাপাশি সালিসি কাউন্সিল কেন রাখা হলো? ধরেন অনেক সময় দেখা গেল সম্পত্তির কারণে, সন্তানের কারণে হাজব্যান্ড এবং ওয়াইফ দুই জায়গায় আছে, কিন্তু স্ত্রী কোনো রকমের পারমিশন দিচ্ছে না, আবার স্বামীর ঘরেও আসতেছে না। সেই ক্ষেত্রে স্বামী বিয়ে করতে পারছে না, তার জীবন মানবেতর যাচ্ছে, তার বাইরের দিক ভিতরের দিক সামলাতে সামলাতে তার ব্যক্তিগত জীবন শেষ হয়ে যাচ্ছে। তো এই রকম অবস্থা একটি বিধান রাখা হয়েছে যে স্বামী যদি স্ত্রীর কাছ থেকে পারমিশনটি নিতে না পারেন, অর্থাৎ স্ত্রী যদি স্বামীর কথায় আলোচনায় যদি সন্তুষ্ট হয়ে তাকে দ্বিতীয় বিয়ে করার পরামর্শ পারমিশন না দেয়, তাইলে সেখানে একটি সালিসি কাউন্সিল হবে। তো সালিসি কাউন্সিলে স্বামীর পক্ষে একজন, স্ত্রীর পক্ষে একজন, দুইজন মানুষ থাকবে অন্তত পক্ষে। তারা দুইজনে আলাপ আলোচনার ভিত্তিতে যদি এই মতে একমত হয় যে স্ত্রী আর ফেরার সম্ভাবনা নেই, স্ত্রী তালাক চায় না কিন্তু স্বামীর ঘরেও ফিরতে চায় না, অথবা স্ত্রী শারীরিক মানসিকভাবে পর্যদস্ত, অসুস্থ অথবা অক্ষম, এই রকম অবস্থায় স্বামী স্ত্রীর কাছ থেকে পারমিশন না পেলেও ওই সালিসি কাউন্সিলের মাধ্যমে সেই পারমিশন নিয়ে দ্বিতীয় বিয়েটি করতে পারতেন। তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল 1971 সালে। 1971 সালে স্বাধীন হওয়ার পর সেই বিধানটি কিন্তু বাদ দেওয়া হয়নি, অর্থাৎ যে স্ত্রীর পারমিশন ব্যতিরেকে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে, এই রকম বিধানটিকে অ্যাকসেপ্ট করা হলো বাংলাদেশে 1974 সালের একটি আইনের মাধ্যমে। 1974 সালের মুসলিম পারিবারিক আইন, সেই আইনে অধ্যাদেশে সরকার যেটা করলো যে পাকিস্তানে আইয়ুব সরকারের যে ফরমানটি ছিল, অর্থাৎ যে অর্ডিন্যান্সটি ছিল, সেই অর্ডিন্যান্সের এই পার্টিকুলার অংশটি বাংলাদেশের আইনে অ্যাডাপ্ট করে নিল। শুধু এটি না, এখানে আরো একটা বিষয় আছে, এটার সাথে আরো দুইটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ। একটা বিষয় হচ্ছে যে স্ত্রীকে যদি তালাক দিতে হয় তাহলে আপনি চেয়ারম্যান বরাবরে একটি নোটিশ দিতে হবে। সেই নোটিশ দেওয়ার পর 3 মাসের মধ্যে চেয়ারম্যান চেষ্টা করবে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্কটা আবার জোড়া দেওয়া যায় কিনা, পুনঃস্থাপন করা যায় কিনা। 3 মাসের মধ্যে যদি চেয়ারম্যান অসমর্থ হন তাহলে এই তালাকটি কার্যকর হবে। অর্থাৎ চেয়ারম্যানের কাছে নোটিশ না দিয়ে যদি কোনো তালাক দেওয়া হয়, সেই তালাকটি বৈধ তালাক হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আপনি মাঠে গরু অন্য লোকের দান খেয়ে ফেলছে, তার কথা শুনে এসে বউকে তালাক দিয়ে ফেললেন, ছেলে বাজারে হাঁস বিক্রি করে ফেলছে, বউকে এসে তালাক দিয়ে ফেললেন। এইরকম অবস্থা থেকে পরিত্রাণের জন্য, নারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আইনটি করা হয়েছে যে একটি ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় নোটিশ না দিয়ে 3 মাস অতিক্রান্ত, 90 দিন অতিক্রান্ত না হলে হাজব্যান্ড তালাক দিতে পারবে না। তৃতীয় আরো একটি বিষয় এই অর্ডিন্যান্সের মাধ্যমে নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনটা মানে হচ্ছে কোনো ব্যক্তির, কোনো একটা শিশুর বাবা যদি তার দাদার আগে মারা যেত, তাহলে দাদার সম্পত্তিতে পিতার অংশটি তিনি আর পেতেন না। এই 1962-তে এই মুসলিম পারিবারিক আইনে এই আইয়ুব খান কি বললেন যে দাদার আগে যদি বাবা মারা যায় আর যদি কোনো সন্তান যদি ওই ভদ্রলোকের থাকে, অর্থাৎ যে যারা ভিকটিম তারা বাবার রিপ্রেজেন্টেশন, অর্থাৎ বাবা বেঁচে থাকলে যে সম্পত্তিটা পেত, নাতিরা সেই সম্পত্তির অধিকারী হবেন। তাহলে ব্যাপারটা বোঝেন, এখানে 3টা বিষয় আসছে। একটা বিষয় হলো স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাইলে স্ত্রীর অনুমোদন অথবা সালিসি কাউন্সিলের অনুমোদন লাগবে। দ্বিতীয়ত, স্ত্রীকে তালাক দিতে গেলে স্বামীকে 3 মাস আগে নোটিশ দিতে হবে। তৃতীয়ত, মুসলিম পারিবারিক আইনে, ইসলামিক আইনে দাদার আগে যদি বাবা মারা যায়, নাতিরা যে সম্পদ পেত না, সেখানে নাতিদেরকে বাবার সমপরিমাণে অধিকার দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়েছে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, বাংলায় বলে প্রতিনিধিত্বের নিয়ম। অর্থাৎ বাবার প্রতিনিধিত্ব করবে নাতিরা।